আসসালামু আলাইকুম। আমি প্রভা, আমার পুরো নাম ফাতিমা ফারহানা প্রভা। আমি পড়ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। আমি এর 8টি ক্লাস আগে শুরু করেছিলাম এসএসসি ইতিহাসের উপর লাইভ ক্লাস নেওয়া। রবি 10 মিনিট স্কুলের এই লাইভ ক্লাসগুলোতে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের এই লাইভ ক্লাসগুলোকে খুব কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। আমরা আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে এই এসএসসি ইতিহাস বইয়ের শেষ দুটো অধ্যায় 14 এবং 15 অধ্যায়, এবং এর মাধ্যমেই আমরা এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে এই পুরো একটা এসএসসি ইতিহাস বইয়ের যে সিলেবাসটা আছে সেটা কমপ্লিট করে ফেলবো। তো তোমরা যারা এই ক্লাসটাতে জয়েন করছো এবং এতদিন ধরে আমার সাথে এই ক্লাসটা করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই আজকের এই ক্লাসটা আমি আশা করি খুব ভালো করে পার্টিসিপেট করবে, খুব এনজয় করবে, এবং এই ক্লাসে জানার পাশাপাশি আমাকেও তোমরা অনেক কিছু শেখাবে। তো এই ক্লাসটা শুরু করার সময় তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো। আমি জয়েন করেছি ঢাকা থেকে তোমাদেরকে পড়ানোর জন্য। আর আমাদের এই ক্লাসটায় বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে কে কোন স্টুডেন্টরা আছে সেটা আমি জানতে চাচ্ছি। তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও। ততক্ষণে আমি একটু আলোচনা করি যে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো কোনগুলো এবং কোনগুলো আমরা ঠিক আলোচনা করব। তো তোমরা যদি এর আগের ক্লাসটা করে থাকো, সেখানে কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস জেনেছিলাম। তো মুক্তিযুদ্ধের সময়কালে কি হয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করিনি, সেটা হয়তো অন্য কোনো সময় একটা পুরো ক্লাসে আলোচনা করা যাবে। তো মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে ইতিহাসটা আছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ছিল, সেই ইতিহাসটা কিন্তু আমরা সবাই কম বেশি খুব কম জানি। অর্থাৎ সেই সময় কি ঘটেছিল সেটা এই জেনারেশনের মানুষজন বলতে গেলে জানিই না, এবং এ কারণেই এই ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 14 নাম্বার যে অধ্যায়টা আছে সেখানে আমরা পড়ব যে বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতার পরে দেশে ফেরত এসে শাসনকালটা পরিচালনা করেন, এবং বঙ্গবন্ধুর পরে যে সামরিক শাসন শুরু হয়েছিল সেটা কোন ঘটনা দিয়ে শুরু হয়, কিভাবে শুরু হয়, এবং সেটা ইতিহাসের মোড়কে কিভাবে ঘুরিয়ে দেয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই যে আলোচনাটা আছে সেই আলোচনাটা নিয়ে আমরা এগিয়ে যাব আজকের ক্লাসে। আচ্ছা, তো আমি একটু কমেন্টে চেক করি যে তোমরা আমাকে অলরেডি জানিয়েছো কিনা যে তোমরা এই ক্লাসটাতে জয়েন করেছো নাকি। আর আরেকটা ব্যাপার বলি, আমাদের এই ইতিহাস বইটাতে আমরা প্রথমে একদম প্রাচীন কাল নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আমরা আলোচনা করেছিলাম যে তারপরে বাংলা অঞ্চলটাতে প্রাচীন যুগ, মধ্যযুগ, এবং তারপর এর পরের সময়কালে যে ইংরেজ শাসনের ইতিহাস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আসলে পৃথিবীর প্রত্যেকটা এলাকারই কিন্তু একটা ইতিহাস আছে, এবং তুমি জানতে চাইলে ইতিহাস জানার কোনো শেষ নেই। তা আমি এক ছোট্ট একটা অংশ নিয়ে এই এতগুলো ক্লাস ধরে আলোচনা করেছি। আশা করি এটা তোমাদের সবাইকে একটু হলেও সাহায্য করেছে। আচ্ছা, আমি দেখছি যে আমাকে অলরেডি অনেকে জানিয়েছো ক্লাসটাতে জয়েন করেছো। নুসরাত শর্মী হ্যালো, অন্নপূর্ণা দাস বলেছো হ্যালো, তোমার নামটা খুবই সুন্দর। সম্রাট আহমেদ থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। ইসমাইল খান হাই আপু, আমি এইচএসসি সায়েন্স থেকে, থ্যাংক ইউ সো মাচ। তৌশিক হোসেন হ্যালো, এস এন রেশমা হাই। আচ্ছা, শেখ আল আদিয়াত আহমদ আদর আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আদর, ভালো আছি। আচ্ছা, তৌশিক হোসেন আছো বরিশাল থেকে, তোকি ঢাকা থেকে জয়েন করেছে, হ্যালো তোকি। আচ্ছা, তারপর নুসরাত শর্মী ঢাকা থেকে আছো, তৌশিক হোসেন বরিশাল থেকে জানিয়েছো। মেঘদীপ আছে, হ্যালো মেঘদীপ। বিভূতি আছে নারায়ণগঞ্জ থেকে, হ্যালো বিভূতি। আচ্ছা, আজকের ক্লাসে দেখছি আমার অনেক পরিচিত মানুষজন আসছে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর নুসরাত মেহমুম আছে ঢাকা থেকে। তারপর আচ্ছা, ওমর ফারুক সৈকত আছে ঢাকা থেকে, ফয়সাল মাহমুদ ইকবাল আছে ক্লাসে। আচ্ছা, তারপর আমাকে রাহিব জানিয়েছো তুমি আছো রংপুর থেকে। তারপর সিয়াম কবির আছে জাহাঙ্গীরনগর থেকে, সোভান আব্দুস হ্যালো। আর তারপর আছে আর কে সজীব ভাইয়াও দেখছি ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসে যেহেতু সবাই আমরা মিলে জয়েন করে ফেলেছি, অলরেডি 100 জনের বেশি স্টুডেন্ট এই ক্লাসটাতে আছে, আমরা চলো আজকের আলোচনা শুরু করে দিই। তো তোমরা নিশ্চয়ই জেনেছিলে যে যখন আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়া হয় সেটা দিয়েছিলেন 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এটা তিনি দিয়েছিলেন তাকে গ্রেফতার করার ঠিক পূর্ব মুহূর্তে, অর্থাৎ 25শে মার্চের কাল রাতে যখন পাকিস্তান বাহিনী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তারা প্রথমেই কিন্তু চলে যায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য। তো তারা গ্রেফতার করার আগে বঙ্গবন্ধু কি করেছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
তো তিনি এই যে স্বাধীনতার ঘোষণা দেন, এরপর কিন্তু পুরো যুদ্ধের 9 মাস তাকে পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখা হয় এবং তার নামে বিচার কার্য চলতে থাকে। এবং পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা তখনকার, তারা বলতে থাকে যে বঙ্গবন্ধু একজন রাষ্ট্রদ্রোহী এবং এই মর্মে তার বিরুদ্ধে বিচার কার্য তারা চালাতে থাকে। তারপর যেটা হয়, যখন আমাদের দেশটা স্বাধীন হয়ে যায় ততদিন পর্যন্ত না দেশের মানুষজন এটাও জানতো না যে বঙ্গবন্ধু কি বেঁচে আছেন নাকি তিনি বেঁচে নেই। তো তারপর যখন আমাদের দেশটা স্বাধীন হয়, আমাদের দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে 26শে মার্চ। তো আমাদের স্বাধীনতা যুদ্ধে যখন আমরা বিজয়ী হই সেটা ছিল কবে? 16ই ডিসেম্বর। এই বিজয়ের পরে সে জেল থেকে মুক্ত করে বঙ্গবন্ধুকে আবার দেশে ফেরত আনার প্রক্রিয়াটা শুরু হয়। তো এই ফেরত আনার প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সফল হয় 1972 সালের 10ই জানুয়ারি। তো 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে সেনাবাহিনীর একটা বিশেষ বিমানে করে লন্ডন যান এবং লন্ডন থেকে তারপর তিনি একটা কমেট বিমানে করে দেশে ফেরত আসেন, অর্থাৎ ঢাকা আসেন। তো এটা কবে ছিল? 1972 সালের 10ই জানুয়ারি। এবং এই যে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফেরত এলেন, এই দিনটাকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এবং এটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস। তাই তোমরা সবাই একটু ভালো করে এই তারিখটা শিখে ফেলো যে 10ই জানুয়ারি হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কারণ 1972 সালের এই দিনে বঙ্গবন্ধু স্বদেশে অর্থাৎ আমাদের স্বাধীন বাংলাদেশে ফেরত এসেছিলেন। এবং তোমরা যদি এটাও এর আগে ক্লাস করে থাকো, তখন আমরা কিন্তু বলেছিলাম যে স্বাধীন বাংলাদেশের সরকার 1971 সালের 10 এপ্রিল গঠিত হয়েছিল এবং সেই সরকারে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করা হয়। কিন্তু তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন না বলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছিল। তো তিনি যখন স্বাধীন বাংলাদেশে ফেরত আসেন, তিনি কি ছিলেন? তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশে ফেরত আসেন। তো 1972 সালের 10ই জানুয়ারি কি পড়লাম আমরা? স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তো এই স্বদেশ প্রত্যাবর্তন মানে স্বদেশে প্রত্যাবর্তনের পরে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দান, রমনা রেসকোর্স ময়দান, যেটার এখনকার নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, সেই জায়গাতে তিনি কি করেন? তিনি একটা ভাষণ দিয়েছিলেন। তো এই ভাষণে তিনি তার এই দেশটাকে নিয়ে সামনের কি পরিকল্পনা, এই পরিকল্পনা খুবই স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। এবং তিনি বলেছিলেন যে 1947 সালে যখন দেশভাগ হয়, এই দেশভাগের যে ভিত্তি ছিল সেটা ছিল ধর্ম, অর্থাৎ ধর্মের উপর ভিত্তি করে দেশভাগ হয়েছিল। এবং এই যে ধর্মের উপর ভিত্তি করে দেশভাগ হওয়ার পরেও কিন্তু পশ্চিম পাকিস্তানের মুসলিমরাই পূর্ব পাকিস্তানের মুসলিমদের উপর অনেক অত্যাচার চালিয়েছিল। এ কারণে তিনি বলেছিলেন যে এখন 1971 সালে যে দেশটা স্বাধীন হলো, এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ভিত্তি ধর্ম হবে না, অর্থাৎ ধর্মের ভিত্তিতে আমরা রাজনীতি করব না। কেননা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আসলে শেষ পর্যন্ত কারোরই কিন্তু কোনো উপকার হয়নি। এই কারণে তিনি বলেছিলেন দেশের ভিত্তি কোনো ধর্মীয় রাজনীতিক উপায় হবে না, বাংলাদেশের ভিত্তি হবে এক ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ সমান অধিকার পাবে, ধর্মনিরপেক্ষতা। 2 হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ দেশের প্রত্যেকটা নাগরিক সমান এবং প্রত্যেকটা নাগরিক দেশের যে শাসন কার্য আছে সেটাতে অংশগ্রহণ করতে পারবে, সেটা তিনি বলেছিলেন। এবং আরেকটা যেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের ধারণাটা এসেছিল যাতে সমাজে যারা উঁচু শ্রেণীর লোক আছে আর নিচু শ্রেণীর লোক আছে, যেমন অর্থনৈতিকভাবে যাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো আর যাদের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়, এদের মধ্যে যে গ্যাপটা যাতে মিনিমাইজ করা যায়, অর্থাৎ কমানো যায়। এই কারণে তিনি একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছিলেন। তো তার এই ভাষণে তিনি বলেছিলেন যে আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি হবে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এবং তিনি যেটা বলেছিলেন তার পরবর্তী যে কাজকর্মগুলো এবং প্ল্যানগুলো ছিল সেখানে কিন্তু এই সবগুলো জিনিস খুব ভালোভাবে প্রতিফলিত হয়েছিল। তো সেই অংশটা আমরা এখন দেখব। তো আমি আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, বুঝতে পারলে কিন্তু আমাকে ক্লাসটা জানিও। আচ্ছা, ফসল মাহমুদ ইকবাল, আমি আজকের পর ক্লাস নিব। ইনফ্যাক্ট এটার কথা আমি একটু পরে বলছি, তুমি থাকো ক্লাসে, আমি এটা জানাবো আমি এরপর কি ক্লাস নিব। আচ্ছা, তো এরপর বঙ্গবন্ধু এর পরের যে কাজটা করেন, তিনি প্রথমেই এসে জানিয়েছিলেন যে আমাদের দেশে কি হবে, আমাদের দেশে একটা নিরপেক্ষ ব্যবস্থা থাকবে, শাসন ব্যবস্থা থাকবে। এরই ধারাবাহিকতায় তিনি একটা গণতান্ত্রিক বা সংসদীয় সরকার ব্যবস্থার প্রচলন করেন। তিনি বলেন যে আমাদের দেশে যে সরকার ব্যবস্থা হবে সেটা হবে সংসদীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ
সংসদ গঠন করে সরকার ব্যবস্থা। ব্যাপারটি একটু বুঝাই, জিনিসটা হবে যে দেশের জনগণ সংসদের যারা প্রতিনিধি তাদেরকে নির্বাচন করে দিবে, তারা সবাই মিলে সংসদ গঠন করবে এবং এই সংসদটাই পুরো দেশটার যে শাসন কার্য আছে সেটা পরিচালনা করবে। তো আমি আশা করি তোমরা সংসদীয় সরকার ব্যবস্থার ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং তখন 11 জানুয়ারিতে তিনি ফেরত এসেছিলেন কবে দেশে? 10 জানুয়ারি, এবং এসেই কিন্তু তিনি কাজে লেগে পড়েন এবং 11 জানুয়ারিতে তিনি একটা অস্থায়ী সংবিধান আদেশ দেন। কি করেন? অস্থায়ী সংবিধান আদেশ তিনি তখন দিয়েছিলেন। এবং এই অস্থায়ী সংবিধান আদেশ অনুসারে, যেহেতু এটা সংসদীয় সরকার ব্যবস্থা হবে, আর সংসদীয় সরকার ব্যবস্থায় যে সরকারের প্রধান থাকেন তিনি হচ্ছে প্রধানমন্ত্রী, এবং এই কারণে বঙ্গবন্ধু তখন প্রধানমন্ত্রী পদে নিয়োজিত হন এবং তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োজিত হয়ে 12ই জানুয়ারি শপথ গ্রহণ করেন একজন প্রধানমন্ত্রী হিসেবে। এবং এর পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে তখন তিনি আবু সাইদ চৌধুরীকে নিয়োগ দান করেন। তো এটা হচ্ছে যখন তিনি সরকার ব্যবস্থায় পরিবর্তন আসছেন। এবং তুমি দেখো, তিনি ফেরত এসেছিলেন 10 জানুয়ারি, 11 জানুয়ারিতে তিনি অস্থায়ী সংবিধান আদেশ দিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং 12ই জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এটা মানে হচ্ছে তিনি এসেই চেয়েছিলেন যে দেশটাকে যাতে একটা শাসন ব্যবস্থার মধ্যে এনে যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে ফেলা যায়, সেই কাজটাই কিন্তু তিনি করতে চেয়েছিলেন। তো এখানে আমরা পড়লাম যে বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তনের পর তিনি কি কি কাজ করেছিলেন। তো এখন তোমরা আমাকে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দাও, যেটা খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসের প্রথম কুইজ। ও একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে আজকের ক্লাসে যারা সবগুলো কুইজের ঠিকঠাক আনসার দিবে এবং পুরো ক্লাস ধরে অ্যাটেন্টিভ থাকবে, তাদেরকে আমার ক্লাসের স্টার পারফর্মার্স হিসেবে জানানো হবে, বা তাদেরকে আমি রেকগনাইজ করবো আমাদের ক্লাসের স্টার পারফর্মার হিসেবে। তো আশা করি তোমরা সবগুলো কুইজের উত্তর মনোযোগ দিয়ে দিবে। এখন আমার যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন আজকের 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? এটা কিন্তু একটু আগেই আমি শিখিয়েছি, তাই আমি আশা করি আমার স্টুডেন্টরা সবাই এটা খুব ভালোভাবেই পারবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি, আচ্ছা 1 না, এ দেই তাহলে তোমাদের উত্তরটা দিতে সুবিধা হবে। এ 10 জানুয়ারি এবং বি 12 জানুয়ারি। তো একদম তাড়াতাড়ি করে এ বা বি লিখে আমাকে তোমরা উত্তরটা জানাও, তাহলে আমি দেখি যে এই পর্যন্ত যে আলোচনাটা করেছি সেই আলোচনাটা তোমরা কে কে ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা তাহলে আমাকে তাড়াতাড়ি করে একদম উত্তরটা জানাও, আমি একটু কমেন্টগুলো ততক্ষণে চেক করছি। আচ্ছা, এখন তোমাকে বলি, ফয়সাল মাহমুদ ইকবাল না, এটা আমার শেষ ক্লাস না। তো আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো এখন আমি বিবিএ পড়ছি, কিন্তু আমি এইচএসসি পর্যন্ত সায়েন্স পড়েছি এবং ম্যাথ বা সায়েন্সের পড়াশোনা আমার নিজের খুব ভালো লাগে। তো এই কারণে আমি এরপরে এসএসসি ফিজিক্সের ক্লাস নিব। তো এবং আমার এর পরে ক্লাসটা কবে হবে সেটা আমি জানিয়ে দিব। তো এরপরে আমার ক্লাসগুলি হবে এসএসসি ফিজিক্স ক্লাস। তো যারা সায়েন্সে পড়ছো তাদের সবাইকে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য অনেক স্বাগতম জানাচ্ছি, সবাইকে ওয়েলকাম। ওকে, তো এখন আমি দেখছি আকরাম ইবনে আনোয়ার বলেছো তুমি চট্টগ্রাম থেকে আছো। আচ্ছা, খান আব্দুল্লাহ জায়েন বলেছো আপু আই থিংক কমিউনিজম ইজ নট আ গুড স্টেট রুলস। এটা না অনেক ব্যাপার স্যাপার আছে, যে কমিউনিজম কোন দেশটা কোন ভাবে প্রয়োগ করছে সেটার উপর ডিপেন্ড করে যে তাদের রেজাল্টটা কেমন আসবে। তো এই কারণে আমরা সরাসরি বলতে পারি না যে কমিউনিজম ভালো বা খারাপ না, কিন্তু যখন গণতন্ত্রের সাথে সমাজতন্ত্র মিলিয়ে বলা হয় যে সমাজের সবাইকে সমান অধিকার দেওয়া হবে, সেটা একটা ভালো সরকার ব্যবস্থা বা ভালো শাসন ব্যবস্থা হতে পারে। আচ্ছা, ওকে, তারপর আমি হচ্ছে আমার সাথে ইমরান আছো চিটাগং থেকে। আচ্ছা, মাইরা সাইরাফ সাফি সে বলেছে সে কমার্সের স্টুডেন্ট। ওকে, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দিও, আমি আগে কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আরো ক্লাস নিব। আচ্ছা, আতিক আবরার সৌরভ, তৌশিক হোসেন, আমি আরো ক্লাস নিব, তোমরা আশা করি সেই সব ক্লাসে জয়েন করবে। এখন আমি উত্তর পাওয়া শুরু করেছি। মতে মাইনুল বলেছো 10 জানুয়ারি, ইমামুল হাসান বলেছো এ, তারপর আতিক আবরার সৌরভ বলেছো 10 জানুয়ারি, সিয়াম কবির বলেছো এ, তারপর তালহা জুবাইর বলেছো এ, তারেক আজিজ বলেছো এ 10 জানুয়ারি, মোহাম্মদ সাইদ বলেছো 10 জানুয়ারি, তারপর আচ্ছা ফয়সাল মাহমুদ ইকবাল তুমি যে 1 জানুয়ারি লিখেছো, এটা কি 1 জানুয়ারি? একটু দেখো তো। ওকে, আচ্ছা, তারপর আমি আরো উত্তর পাচ্ছি। মোহাম্মদ সাব্বির বলেছো 10 জানুয়ারি। আচ্ছা, তারপর হচ্ছে সোবহান আব্দুস বলেছো 10, তারপর আচ্ছা
ফয়সাল মাহমুদ ইকবাল বলেছো 10। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখছি যে একজন বাদে, অথবা সে হয়তো ভুলে লিখেছিল, আমার মনে হয় সবাই এটার উত্তর এখন পারি। সেটা হচ্ছে 10 জানুয়ারি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেউ যদি চাকরির পরীক্ষাও দাও বা কেউ যদি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দাও, সেখানেও কিন্তু এটা আসার মতো একটা প্রশ্ন। তো আমরা প্রথমেই পড়লাম যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তনের ঠিক পরে কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা নিয়ে। তো তারপরে যেটা হয়েছিল সেই ঘটনাগুলো আমরা একটু জানি। তো উন্নয়ন কর্মকাণ্ড কেন প্রয়োজন তোমরা একটু গেস করো তো। এটা কারণ হচ্ছে এর আগের 9 মাসেই আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এই মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা যে নীতিটা গ্রহণ করেছিল সেটার নাম হচ্ছে পোড়ামাটি নীতি। পোড়ামাটি নীতি। এবং আমি অনেস্টলি বলবো, আমি যখন তোমাদের এই ক্লাসটার জন্য পড়াশোনা করছিলাম, আমি প্রথমবারের মতো এই পোড়ামাটি নীতিতে এসে এই নীতির কথা জেনেছি। তো আমার ধারণা যে আমাদের মধ্যে অনেকেই এটা জানে না, সো ভালো করে একটু শিখে নাও। তো পোড়ামাটি নীতিটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল, তাদের সেনাবাহিনীকে এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে পূর্ব পাকিস্তানে তাদের শুধু ভূখণ্ডটা লাগবে, অর্থাৎ শুধু জমিটুকু লাগবে, সেখানে সব মানুষকে হত্যা করে ফেলা হোক, সেখানে যত ধরনের প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, স্কুল কলেজ হোক, সেখানে অফিস আদালত হোক, যা কিছু আছে সবকিছু একদম ভেঙে চুরে গুড়িয়ে পুড়িয়ে যা ইচ্ছা করে ফেলতে হবে। অর্থাৎ তারা বলেছিল পোড়ামাটি নীতিতে তাদের শুধু মাটিটুকু লাগবে, তার উপরে যে মানুষ আছে এবং মানুষরা যা কিছু তৈরি করেছে সেগুলো কিছু তাদের লাগবে না। এবং তারা এই নীতির ফলে দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সব ভেঙে ফেলেছে, মানুষের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, এবং এই কাজগুলোতে তাদেরকে বাংলাদেশেরই তখন কিছু শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আল বদর, আল শামস বাহিনী গড়ে উঠেছিল, যারা কিনা এটাতে সাহায্য করেছিল তাদেরকে। অর্থাৎ সৈন্যবাহিনীরা নিজেরাও এটা করতো, এবং তাদের যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোকে দিয়েও কিন্তু এই পোড়ামাটি নীতি বাস্তবায়নের কাজটা করতো। তো এই নীতির ফলে কি হয়েছিল? এই নীতির ফলে আসলে যুদ্ধের পরে বঙ্গবন্ধু দেখতে পান এই দেশের যে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আছে বা গঠনটা আছে সেটা কিন্তু পুরোপুরি ভেঙে পড়া। কারণ সেখানে এক তো 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, মানে অলমোস্ট প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ শহীদ হয়েছে। এবং এই সময়টাতেই যখন সবার পরিবারের এত খারাপ অবস্থা, তখন তাদের কোনো বাসা নেই, বাসস্থান নেই, তাদের কোনো যাওয়ার জায়গা নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। এমনকি যুদ্ধের সময় তারা বাংলাদেশের 274টা সড়ক সেতু ভেঙে ফেলে, সড়ক সেতু ভেঙে ফেলে, এবং 300টা রেল সেতু ভেঙে ফেলে। চিন্তা করতে পারো এই সেতুগুলো, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু পুরোপুরি একদম ভেঙে পড়ার মুখে ছিল। অর্থাৎ এই যে তারা এত পোড়ামাটি নীতি বাস্তবায়ন করতে গিয়ে সবকিছু ভেঙে পুড়ে জ্বালিয়ে ফেলছিল, এই কারণে যে যোগাযোগ ব্যবস্থাটা ছিল আমাদের দেশে সেটাও কিন্তু অনেকাংশেই অনেক বেশি রিস্কে পড়ে গেছিল। এবং এ কারণে বঙ্গবন্ধু যেটা করেন, প্রথমেই এই দেশের উন্নয়ন ও পুনর্বাসনের কাজ শুরু করেন। অর্থাৎ এই যে ইনফ্রাস্ট্রাকচারটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার উন্নয়ন করা, এবং যাদের এখন থাকার জায়গা পর্যন্ত নেই তাদের পুনর্বাসন করা, অর্থাৎ তাদেরকে পুনরায় আবাসনের ব্যবস্থা করা বা পুনর্বাসন করা। তো তিনি কি করেন? এই উন্নয়ন এবং পুনর্গঠনের কাজটা শুরু করেন। এবং এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু প্রথমেই ত্রাণের ব্যবস্থা করেন। রেড ক্রস সোসাইটি আমাদেরকে এখানে সাহায্য করছিল, এবং তিনি একটা ত্রাণ ও পুনর্বাসন কমিটি তৈরি করেন, যে কমিটিটা একদম গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে যাদের প্রয়োজন তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়ে আসতো। তারপরে তিনি আরেকটা জিনিস করেন, সেটা হচ্ছে একটা মাসিক চাহিদা পত্র তৈরি করেন। এই যে মাসিক চাহিদা পত্রটা, এটাতে প্রত্যেকটা খাতে আমাদের কি পরিমাণ বাজেট দরকার বা কি পরিমাণ টাকা দরকার, বা কি প্রত্যেকটা খাতে, যেমন ধরো খাদ্যের খাতে, শিক্ষার খাতে, বা আমাদের সিমেন্টের কতটুকু প্রয়োজনীয়তা আছে, এরকম করে তিনি একটা মাসিক চাহিদা পত্র তৈরি করেন যে এক মাসে, প্রত্যেক মাসে কতটুকু করে আমাদের জিনিসপত্র প্রয়োজন হবে। এবং তিনি এই মাসিক চাহিদা পত্র অনুযায়ী 14ই জানুয়ারিতে, এখনো দেখো তিনি কিন্তু 10 জানুয়ারিতে এসেছিলেন, এবং 14ই জানুয়ারিতে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদ সম্মেলন করেন। এই যে তিনি প্রথম সংবাদ সম্মেলন করেছেন, এখানে তিনি দেশের সকলকে এবং যারা তখনও একটু ভালো অবস্থায় ছিল তাদেরকে রিকোয়েস্ট করেন যে এই মাসিক চাহিদাপত্র অনুসারে যার যা কিছু আছে সেটা নিয়ে এগিয়ে যেতে, যাতে দেশটাকে আবার একটু গুছিয়ে তোলা যায়।
তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে তখন কি পরিমাণ ভয়ঙ্কর একটা ব্যবস্থা ছিল বা কি পরিমাণ ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছিল, মাত্র যুদ্ধ শেষ হয়েছে এরকম একটা দেশে। আমি আবার বলি, আমি যখন যুদ্ধের ইতিহাস পড়েছি আগে, আমি নিজেও না চিন্তা করিনি কখনো যে এই যে 9 মাস ধরে এত কাহিনী হচ্ছিল, এত যুদ্ধ হয়েছে, তারপরে দেশটা উঠে দাঁড়িয়েছিল কিভাবে। তো সেই ইতিহাসটাই কিন্তু আমরা এখানে পড়ছি। আর এর আগের ক্লাসে একটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের সেই যে সময়কালগুলো, ইংরেজ শাসনের সময়, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় নিয়ে কিন্তু বিভিন্ন লেখকরা নানা ধরনের বই লিখেছেন। এবং অনেক সময় বলা হয় যে ইতিহাস নিয়ে যদি কেউ গল্পের বই টাইপের করে লিখে, অনেক সময় সেটা একটু এক সাইডের বা একটুখানি বায়াসড হয়ে যায়। কিন্তু আমরা যদি সবার বইগুলো পড়ি তাহলে কিন্তু একটা ভিউ পাওয়া যাবে যে তখন কি ঘটছিল। তো এরকম তোমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বইটা পড়তে পারো। তারপর আমার খুবই ফেভারিট একটা বই হচ্ছে হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প। তো তোমরা যদি মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাসটা পড়তে চাও সেটা পড়তে পারো। তারপর মুক্তিযুদ্ধের যে নারীদের উপর নির্যাতন হয়েছিল সেটার জন্য নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা এই বইটি পড়তে পারো। এরকম এরকম অসংখ্য যুদ্ধের বই আছে যে বইগুলো পড়ে তোমরা সেই সময়টা সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। এবং আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ এই বইগুলো পড়বে। আর আজকে যে সময়টা নিয়ে আমরা পড়ছি, এটা নিয়ে আমি দুটা বই পড়েছি। একটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা দেয়াল, আর একটা হচ্ছে ক্রাচের কর্নেল, এটা শাহাদুজ্জামানের লেখা। তো আমি আশা করি তোমরা এই দুটা বই পড়বে, এবং আমি নিজেও অনেক কম পড়েছি, তো আমি পরে আরো পড়বো। যাই হোক, এখন আমরা পড়াশোনায় ফেরত আসি। তো আমরা পড়ছিলাম যে উন্নয়ন কি কি ক্ষেত্রে হয়েছিল। তো বঙ্গবন্ধু তার এই পরিকল্পনা অনুসারে কৃষি ক্ষেত্রে যে উন্নয়নগুলি করেন, তো সেই সময় পর্যন্ত বাংলাদেশে প্রায় 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল। তো কৃষি ক্ষেত্রের জন্য তিনি যেটা করেন সেটা হচ্ছে, 1 নম্বরে 25 বিঘা জমি পর্যন্ত কোনো কৃষকের খাজনা দিতে হবে না। অর্থাৎ 25 বিঘা পর্যন্ত কারো যদি জমি থাকে সেটার খাজনা মাফ, অর্থাৎ তাদেরকে সেই জমির উপর কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ তখন তাদের বেঁচে থাকাটা আরো বেশি জরুরি। তারপর 100 বিঘা হচ্ছে একজন ব্যক্তি 100 বিঘা জমির মালিক হতে পারবে সর্বোচ্চ, অর্থাৎ কেউ যাতে অনেক বেশি জমি নিজের কাছে নিয়ে ফেলতে না পারে বা সেই জমিদারি প্রথাটা আবার চলে আসতে না পারে, সেজন্য 100 বিঘা করা হয় সর্বোচ্চ একজন যে জমির অধিকারী হতে পারবে সেটাকে। এবং তিনি তারপর যেটা করেন সেটা হচ্ছে 22 লক্ষ কৃষককে বাংলাদেশে তিনি পুনর্বাসন করেন, 22 লক্ষ কৃষকের পুনর্বাসনের ব্যবস্থা করেন। তো এটা ছিল শিল্প ক্ষেত্রে তার যে পুনর্বাসন এবং উন্নয়ন পরিকল্পনা সেটা। তারপরে যেটা হয়েছিল শিক্ষা ক্ষেত্রে, তো আমি একটু আগে বলেছি যে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানও ভেঙে দেওয়া হয়, এবং বঙ্গবন্ধু এসে সরকার গঠন করে তার প্রথমেই এটা মাথায় ছিল যে শিক্ষা ব্যবস্থাটাকে আবার খুব গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। এবং তিনি যেটা করেন সেটা, তিনি প্রথমেই 900 কলেজ স্থাপন করেন সারা দেশে এবং 400 হাই স্কুল স্থাপন করে। হাই স্কুল মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল, অর্থাৎ যারা এসএসসি তে এই ক্লাসটা দেখছো তারা কিন্তু সবাই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ হাই স্কুলে পড়ছো। তো তিনি এগুলো করেন। আরেকটা তিনি কাজ করেন সেটা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এই প্রাথমিক বিদ্যালয়গুলোকে তিনি সরকারের অধীনে নিয়ে আসেন। তো তোমরা কেউ যদি শুনে থাকো যে প্রাথমিক স্কুলগুলোর শিক্ষকের চাকরি একটা সরকারি চাকরি, সেটা এই 1971 সালে প্রাথমিক বিদ্যালয়গুলোকে যখন সরকারের অধীনে নিয়ে আসা হয় তখন থেকে এটা শুরু হয়েছিল। আচ্ছা, তো এর মধ্যে তিনি আরো যে কাজটা করেন সেটা হচ্ছে 1972 সালে তিনি 1972 সালে ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে তিনি একটা শিক্ষা কমিশন গঠন করেন, এবং এটা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছো তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে 1972 সালে, এটা আমি একটু লিখে দিই, 1972 সালে তিনি একজন বিজ্ঞানী ছিলেন, কুদরত-ই-খুদা, তার অধীনে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়, শিক্ষা কমিশন। এবং অন্যদিকে 1973 সালে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলবে সেটা নিয়ে আইনটা তখন 1973 সালে তৈরি হয়েছিল। তো আমি আশা করি তোমরা এই শিক্ষা আর কৃষির ক্ষেত্রে যেসব উন্নয়ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আসে সড়ক আর রেল যোগাযোগ। আচ্ছা, এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রেখো। হ্যাঁ, সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে যেটা হয়েছিল, সড়ক ও রেল যোগাযোগ। তো এই স্বাধীন দেশটাতে কোথাও যেতে হলে সড়ক, রেল আর আসলে বিমান যোগাযোগ, বিমান। হ্যাঁ,
স্বাধীন দেশে যদি যোগাযোগ ব্যবস্থাটা উন্নত না করা যায়, মানুষ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতে পারবে না, এবং সেটাও কিন্তু অনেক বড় একটা প্রবলেমের কারণ হয়ে যাবে, তাই না? তখন বঙ্গবন্ধু যেটা করেছিলেন, 1974 সালের মধ্যে তিনি 97টি সেতু তৈরি করেছিলেন এবং সংস্কার করেছেন। অর্থাৎ 97টি সেতু, অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়ক থেকে সেতু এবং যেসব সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোকে তিনি ঠিক করিয়েছিলেন। এবং তিনি বিমান বাহিনীর চলাচলটা শুরু করেন তেজগাঁতে। আমরা যেটা পুরান বিমানবন্দর বলি, ঢাকার যে পুরান বিমানবন্দর সেটা তেজগাঁতে অবস্থিত। তো এই পুরান এয়ারপোর্টে তিনি সংস্কার করে সেটা থেকে ঢাকা লন্ডন ফ্লাইটস এবং এরকম বিদেশি ফ্লাইটস শুরু করেন। অন্যদিকে তিনি দেশের মধ্যে যশোর, চট্টগ্রাম, সিলেট আর হচ্ছে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, এই 4টা জায়গাতে হচ্ছে তিনি অভ্যন্তরীণ বা ডোমেস্টিক ফ্লাইটের প্রচলন করেছিলেন, বা তার মধ্যে তিনি এটা শুরু করে ফেলেছিলেন। তো এটা ছিল সড়ক ও যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা সম্পর্কিত। তো এরপরে তিনি আরেকটা যেটা করেন সেটা হচ্ছে একটা পাঁচশালা পরিকল্পনা নেন। পাঁচশালা পরিকল্পনা। তো পাঁচশালা পরিকল্পনা মানে কি? মানে হচ্ছে 5 তো 5 সাল মানে বছর, 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা তিনি নিয়েছিলেন, যেটাতে তিনি কি করেছিলেন, দেশের যাতে করে এই 5 বছর মেয়াদী পরিকল্পনাটাতে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং অবকাঠামোগত যে উন্নয়নের ব্যাপারটা আছে সেটা তিনি নিশ্চিত করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে দেশের যে জিডিপি আছে সেটা যাতে 3% থেকে বৃদ্ধি করে 5.5% বা 5.5% করা যায়, সেটার জন্য তিনি কাজ করবেন। এবং এই পাঁচশালা পরিকল্পনাটা ছিল 1973 থেকে 1978 সালের জন্য। 1973 থেকে 1978 সালের জন্য। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই অংশটা শিখেছো, এবং এটা ছিল বঙ্গবন্ধু যেসব উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছিলেন সেটার আলোচনা, এবং আশা করি তোমরা একটুকু বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আমার সেকেন্ড কুইজ। কুইজটা হচ্ছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান কে ছিলেন? প্রধান কে ছিলেন? এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা বঙ্গবন্ধু লিখি। বি ডক্টর কুদরত ই খুদা। তো আমি যে তথ্যগুলো পড়াচ্ছি সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা থেকে কিন্তু আমি কোয়েশ্চেন করি, এবং পুরো আলোচনাটাই খুবই গুরুত্বপূর্ণ, বাট এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। তাই এ বা বি লিখে তাড়াতাড়ি আমাকে প্রশ্ন উত্তরটা দাও, আমি তোমাদের কমেন্টগুলো ততক্ষণ একটু চেক করছি। ওকে, আচ্ছা আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি একটু। আচ্ছা, স্পর্শ চৌধুরী, হ্যাঁ আমি ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, তালহা জুবের বলেছো ফিজিক্স ক্লাস কবে থেকে হবে? তালহা আমি জানিয়ে দিব যে কবে থেকে ক্লাস হবে, এবং প্রথম ক্লাস কি নিয়ে হবে সেটাও আমি জানবো। রাইহান খান, এই যে পড়াগুলো এগুলো বিজ্ঞান কেন সব ক্ষেত্রে মানুষের জন্য কাজে লাগবে, কারণ এটা তো আমাদের নিজেদের দেশের ইতিহাস। আমার দেশে মাত্র 1972 সালের কথা বলছি, কত বছর আগে, 30-40 বছর আগে যা হয়েছে সেটা তো আমাদের এখন জানা দরকার, তাই না? আচ্ছা, তারপর বলেছে ওকে, আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি তোমরা তাড়াতাড়ি এটা প্রশ্নের উত্তরটা দাও। হাসিবুর রহমান বলেছে তুমি সায়েন্স স্টুডেন্ট কিন্তু তাও তুমি ক্লাসটা করো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, আচ্ছা রেশমা বোর্ডটা কি দেখা যাচ্ছে না বলেছিলে, এখন কি বোর্ডটা দেখা যাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে যে ঠিক আছে। ওকে, আচ্ছা ওমর ফারুক আকাশ, আমি সবগুলো ক্লাস একটু পরেই সব আবার একসাথে দিয়ে দিব, তুমি সেটা দেখতে পারবে। আচ্ছা, তারেক আজিজ বলেছে বি, ডক্টর কুদরতি খুদা। ফয়সাল মাহমুদ ইকবাল বলেছে বি, তারপর তৌশিক হোসেন বলেছো বি, তারপর আর কি আছে, স্পর্শ চৌধুরী বলেছো বি, শেখ আল আদিয়াত আহমদ আদর বলেছো কুদরতি খুদা। তৌহিদ ইসলাম বলেছে এইচএসসি হিস্ট্রি ক্লাস নেবো কিনা। এইচএসসি হিস্ট্রি কিন্তু অলরেডি আমাদের আরেকটা টিচার নিচ্ছে, রাশেদুল ইসলাম, তোমরা কিন্তু রাশেদের ক্লাসগুলো দেখতে পারো, ও খুব ভালো করে এইচএসসি হিস্ট্রি ক্লাসগুলো নিচ্ছে। ওকে, তারপর স্পর্শ চৌধুরী বি বলেছো, সিয়াম কবির বলেছো বি, নুসরাত আলম বলেছো বি, এমডি নাইম খান বলেছো বি, ওমর ফারুক আকাশ বলেছো বি, খান আব্দুল্লাহ জায়ান বলেছো বি, সাব্বির আহমেদ বলেছো বি। ওকে, তারপর আক্তার হোসেন, ওমর ফারুক আকাশ তোমরা উত্তর দিয়েছো। আচ্ছা ওকে, এস এম রেশমা বলেছো ডক্টর কুদরতি খুদা, তারপর আক্তার হোসেন বলেছো বি। ওকে, তারপর আর কে কে আছো? আচ্ছা
তাড়াতাড়ি উত্তর দাও। রাইহান খানের উত্তর পেয়েছি আমি। রাহুল আমিন তৌহিদ বলেছো বি। আচ্ছা, তারপর মতে মাইনুল বলেছো বি। ওকে, তাহলে ইসলাম আমি একটা আনসার একটু আগে দিয়েছি। এইচএসসি হিস্ট্রি ক্লাস কিন্তু অলরেডি চলছে। আচ্ছা চলো আমি তাহলে আমাদের নতুন যে টপিকটা আছে সেটাতে চলে যাই। তো এটার উত্তর আগে তোমাদেরকে জানিয়ে নিই। উত্তরটা হচ্ছে সবাই একদম সঠিক উত্তর দিয়েছো, সেটা হচ্ছে ডক্টর কুদরতি খুদা। অর্থাৎ ডক্টর কুদরতি খুদা হচ্ছে প্রথম শিক্ষা কমিশনের প্রধান ছিলেন এবং এটা গঠিত হয়েছিল 1972 সালে। তো এই প্রশ্নটা আমি যখন সাধারণ জ্ঞান পড়তাম আমারও কিন্তু অনেকবার পড়তে হয়েছে, তাই তোমরাও ভালো করে মনে রেখো। তো ওকে, চলো এখন আমরা আমাদের তৃতীয় টপিকে চলে যাই, যেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশে প্রথম সংবিধান নিয়ে আলোচনা। তো এই স্বাধীন বাংলাদেশের যে প্রথম সংবিধানটা, এটা কার্যকর হয়েছিল আমাদের বিজয় দিবসের ঠিক 1 বছর পরে 1972 সালের 16ই ডিসেম্বর। এবং এর আগে অনেকগুলো কমিশন মিলে এটা করা শুরু করেছিল। এখানে তোমাদেরকে একটা মজার তথ্য বলি। 1947 সালে যখন ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান আর ইন্ডিয়া দুইটা কান্ট্রি হলো, তখন ইন্ডিয়া মাত্র 2 বছরের মধ্যে তাদের সংবিধান প্রণয়ন করেছিল। পাকিস্তান 9 বছর লাগিয়ে একটা সংবিধান প্রণয়ন করে, যেটা 2 বছরও কার্যকর ছিল না। অন্যদিকে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ ঠিক 1 বছরের মধ্যে একটা সংবিধান কার্যকর করে ফেলে। অর্থাৎ 16ই ডিসেম্বর 1971 সালে আমাদের বিজয় দিবস ছিল এবং তারপর 1972 সালে 16ই ডিসেম্বর আমাদের প্রথম সংবিধান বা আমাদের যে দেশের সংবিধান আছে সেই সংবিধানটা কার্যকর হয়। এখন তোমরা যদি কেউ না জানো সংবিধান কি, সেটা আমি বলি। সংবিধান হচ্ছে একটা দেশের সবচেয়ে বড় বিধান বা একটা দেশ পরিচালনার জন্য যেসব নিয়ম কানুন মেনে চলা হবে সেগুলোকে বলা হয় সংবিধান। তো এই সংবিধানটা একটা দেশের জন্য কিন্তু খুবই প্রয়োজন। সংবিধান হতে পারে লিখিত, হতে পারে অলিখিত। তো আমাদের দেশের যে সংবিধানটা সেটা হচ্ছে একটা লিখিত সংবিধান। লিখিত সংবিধান। আচ্ছা, তো আমার বাসায় একটা সংবিধান আছে, কিন্তু আমার আগে মনে ছিল না, হলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। সাদা একটা বইয়ের মতো হচ্ছে আমাদের সংবিধানটা। তো আমাদের যে সংবিধানটা সেটা প্রথমবার বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই লেখা হয়েছিল, কিন্তু বাংলা ভাষাতেই মূলত আমাদের সংবিধানটা রচনা করা হয়। তো চলো আমরা আমাদের সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি, যেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। তো এটা ছিল 1972 সালের প্রথম সংবিধান সম্পর্কে, কিন্তু কিছু পরিবর্তন আসার পরেও যে অনেকগুলো বিষয় আছে যেগুলো মোটামুটি একই আছে। তাছাড়াও প্রথম যে সংবিধানটা ছিল সেটা সম্পর্কে জানাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যায়। তো সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেটা নিয়ে একটু কথা বলি। 1972 সালের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তো এর মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 1 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে যে এটা হবে আমাদের দেশের সর্বোচ্চ আইন। অর্থাৎ সংবিধানের যে আইন, এটাই আমাদের দেশে সংবিধানের নিয়মগুলো আইন হিসেবে পরিগণিত হবে, এখান থেকে আইন তৈরি হবে এবং সংবিধানই হবে আমাদের দেশের সর্বোচ্চ আইন। 2 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে সংবিধানের মূলনীতিগুলো। অর্থাৎ 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূলনীতিগুলো। তো সংবিধানে আমাদের 4টি মূলনীতি প্রথমে ছিল। 4টি মূলনীতির মধ্যে প্রথম ছিল হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। তো এই 4টা ছিল আমাদের সংবিধানের মূলনীতি। তো এই যে এখানে ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা এসেছিল, যে ধর্মের উপর ভিত্তি করে যখন ভারত পাকিস্তান ভাগ করা হয় তখন কিন্তু সেখান থেকে একটা ভালো ফলাফল আসে নাই এবং পূর্ব বাংলার মানুষকে আরো অনেক অত্যাচার সহ্য করে তারপর স্বাধীন হতে হয়েছে। এই কারণে তিনি বলেছিলেন যে ধর্মনিরপেক্ষতাটা সব দেশে থাকতে হবে এবং ধর্মের উপর ভিত্তি করে আমরা রাজনীতি করব না। এবং তারপর যেটা এসেছিল সেটা হচ্ছে মৌলিক অধিকার। অর্থাৎ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণের বেঁচে থাকার অধিকার, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, এরকম যে মৌলিক অধিকারগুলো আছে। তো মৌলিক অধিকার কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষা। এই যে 5টা মৌলিক অধিকার আছে, এটা সবার জন্য যাতে নিশ্চিত করা যায় সেটা সংবিধানে বলা হয়েছিল। তারপর 4 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে এক কেন্দ্রিক সরকারের। তো এই এক কেন্দ্রিক সরকারটা আমি তোমাদেরকে বোঝাই। এক কেন্দ্রিক সরকার, তো আমাদের দেশে যখন যেমন দেখতে পাচ্ছ যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার কিন্তু একটাই। এই কেন্দ্রীয় সরকারের আন্ডারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এগুলো রয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু একটাই। যেহেতু একটাই কেন্দ্র, এই কারণে
এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা এখানে প্রচলিত হবে। তো আশা করি তোমরা এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে সরকারটা হবে সেটা হবে মন্ত্রী পরিষদ শাসিত, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার, শাসিত সরকার। তো পৃথিবীতে তোমরা যখন সরকার ব্যবস্থাগুলো পড়বে তখন দেখতে পারো যে অনেক ধরনের সরকার আছে। অনেক সময় রাষ্ট্রপতি পুরো সরকারের প্রধান হন, আবার অনেক সময় মন্ত্রী পরিষদও কিন্তু প্রধান হন। তো এই সরকারটা হবে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো আমি আশা করি তোমরা হচ্ছে এই অংশটা বুঝতে পেরেছো ভালো করে। তো এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো, কারণ আমরা এরপর আরো যে আমাদের সংবিধানে আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো সংবিধানের আমি একটু দেখি যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তো এই পাঁচটার না তোমরা একটা কাজ করে একটু স্ক্রিনশট তুলে রাখো, কারণ এটা আমার মুছে ফেলতে হতে পারে। তাহলে পরের চারটা সহ যে 9টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেগুলো সব তোমাদের ফোনে চলে যাবে। একদম ঝটপট করে তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখো। আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, ওকে? আচ্ছা, এখন আমি মুছে ফেলি। তো বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এবং আশা করি তোমরা 5টা বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। 6 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ বাংলাদেশের যে আইনসভাটা হবে সংসদের সেটা হবে একটা কক্ষ বিশিষ্ট বা 300 জনকে নিয়ে এবং 15 তখনকার সময়ে 300 জন সাধারণ সদস্য এবং 15 জন সংরক্ষিত সদস্য নিয়ে এই 315 জনের এক কক্ষ বিশিষ্ট একটা আইনসভা হবে, অর্থাৎ একটা স্তরের আইনসভা হবে, এটার কোনো 2টা বা 3টা স্তর থাকবে না। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে সংবিধানটা সেটা হবে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সংবিধানটাকে চাইলেই তখন পরিবর্তন করা যাতে না যায় সেটা বলা হয়েছিল। তারপর যেটা ছিল সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, অর্থাৎ আইন বিভাগের বা যেটা বিচার বিভাগ স্বাধীন হওয়ার ব্যাপারটা আমি একটু তোমাদেরকে বিস্তারিত বুঝাই। ওকে, যদি এমন হয় যে প্রশাসনিক বিভাগের আন্ডারে জাস্টিস সিস্টেম বা বিচার বিভাগের অ্যাকাউন্টেবিলিটি থাকে বা জবাবদিহিতা থাকে, তখন অনেক সময় এমন হতে পারে যে প্রশাসনে যদি কোনো করাপ্ট বা দুর্নীতিবাজ কর্মকর্তা থাকেন তিনি বিচার বিভাগের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারেন যে কোনো একটা ভুল কাজ করলেও যাতে সঠিক বিচার না করা হয়। এই কাজটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিচার বিভাগ বা জাস্টিস সিস্টেমকে স্বাধীন করে দেওয়া হয়, অর্থাৎ তারা স্বাধীনভাবে তাদের বিচার কার্য পরিচালনা করতে পারবে এটা বলা হয়। তো আমি আশা করি তোমরা স্বাধীন বিচার বিভাগের ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং 9 নম্বর যেটা এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। রাজনীতি নিষিদ্ধ। তো বঙ্গবন্ধু এটা বুঝতে পেরেছিলেন যে সাম্প্রদায়িক রাজনীতি বা ধর্মের উপর ভিত্তি করে, সম্প্রদায় বলতে এখানে ধর্মীয় সম্প্রদায় বোঝানো হচ্ছে, ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করার কারণেই কিন্তু এতগুলো কঠিন সময়ের মধ্যে দিয়ে পূর্ব বাংলা বা বাংলাদেশের মানুষজনকে এর আগে যেতে হয়েছে। এই কারণে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে দেশে সাম্প্রদায়িক রাজনীতি বা ধর্মের উপর ভিত্তি করে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা একেবারেই নিষিদ্ধ, অর্থাৎ রাজনীতির ভিত্তি কখনো ধর্ম হতে পারবে না, এটা তিনি বলেছিলেন। তো আমি আশা করি তোমরা আমাদের সংবিধানের এই ব্যাপারগুলো বা বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো। এখন সংবিধানের যে পয়েন্টটা ছিল বা আলোচনাটা ছিল সেটা আমরা করে ফেললাম। এখন তোমরা আমাকে ছোট্ট একটা প্রশ্ন দিবে। প্রশ্নটা হচ্ছে প্রথম সংবিধানের, এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের 3 নম্বর প্রশ্ন, সংবিধানের মূলনীতি কয়টি? ওকে, কয়টি? এ 9টি, বি 4টি। একদম তাড়াতাড়ি করে তোমরা আমাকে প্রশ্নটার উত্তর দিয়ে দাও এ বা বি লিখে। এরপরে আমরা যে বৈদেশিক সম্পর্ক এবং বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড হয়েছিল সেই আলোচনাগুলোতে চলে যাব। তাড়াতাড়ি করে একদম আমাকে উত্তরটা দিয়ে দাও, আমি দেখি যে তোমাদের কমেন্টগুলো কি আসছে। ওকে, আচ্ছা ওমর ফারুক আকাশ, এই ক্লাসটা শেষ হলেই আমি সবগুলো ক্লাস একসাথে করে তোমাদেরকে দিয়ে দিব, তোমার কোনো চিন্তার কারণ নেই। তারপর আচ্ছা হ্যাঁ, আরিয়ান আহমেদ ইসমাইল, আমার ক্লাসগুলো পেলে ভালো হয়, আমি সবগুলো ক্লাস একসাথে দিয়ে দিব, তোমরা বুঝছো কিনা আমাকে জানাও। আচ্ছা তারপর আচ্ছা ওকে
আখতার হোসেন, মুসলমানদের স্পেন বিজয়ের ইতিহাস জানতে চাও? এটা তো একদমই আমাদের আজকের আলোচনার টপিকের বাইরে, যদি কখনো আমি পড়ে তুমি গ্রুপে জেনে যাবে। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন উত্তর আসা শুরু হয়েছে। এস এম রেশমা বলেছো 4টি, তারেক আজিজ বলেছো 4টি, ফয়সাল মাহমুদ ইকবাল বলেছো 4টি বি। তারপর দেখছি, আচ্ছা ক্যামেরা মাঝে মাঝে সমস্যা, এটা না ফোকাসের কারণে মাঝে মাঝে প্রবলেম হয়, এটার জন্য আমি খুবই দুঃখিত। মতে মাইনুল বলেছো 4টি, রাইহান খান বলেছো বি, তাওহিদ ইসলাম বলেছো বি, শেখ আল আদিয়াত মাহমুদ আদর বলেছো 4টি হবে, শিওর শিওর শিওর। ওকে, রাইহান খান বলেছো বি, রুবেল দাস বলেছো বি। আচ্ছা, সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক এই দুটার মধ্যে পার্থক্য কি? সম্প্রদায়ের ব্যাপারে যেটা, সেটাই হচ্ছে সাম্প্রদায়িক, মানে হচ্ছে ধর্মীয় সম্প্রদায় যদি বলো, ধর্মীয় ক্ষেত্রে রিলেটেড যে কোনো কিছুকে সাম্প্রদায়িক বলা যেতে পারে, আর যদি ধর্ম নিরপেক্ষ কিছু হয় সেটা হবে অসাম্প্রদায়িক। অর্থাৎ তুমি যখন কোনো কিছু নিয়ে চিন্তা করছো, তুমি ধর্মকে এটার একটা জাজিং ক্রাইটেরিয়া হিসেবে নিচ্ছ না, অর্থাৎ কারো ধর্মের কারণে তুমি তাকে বাদ দিয়ে দিবে বা তাকে নিবে, এটা তুমি করছো না, এটা হচ্ছে অসাম্প্রদায়িক একটা চিন্তা। ওকে, আমি আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা করেছিলে সাব্বির আহমেদ, আশা করি তুমি বুঝতে পেরেছো। স্পর্শ চৌধুরী বলেছো বি, মতে মাইনুল বলেছো 4টি, তৌশিক হোসেন বলেছো 4 একদম শিওর। আচ্ছা, এস এম রেশমা, স্বাধীনতা দিবস আর বিজয় দিবসের মধ্যে পার্থক্য কি? এটা তো বেসিক কোয়েশ্চেন এবং এটা তোমার জানা থাকা লাগবে। স্বাধীনতা দিবস ছিল, এটা আমি একটু লিখি, স্বাধীনতা দিবস ছিল 26শে মার্চ, অর্থাৎ যেদিন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ঘোষণা দিলেন সেদিন থেকেই আমাদের দেশটা স্বাধীন, এবং স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, সেদিন থেকেই বাংলাদেশের জন্ম। অন্যদিকে বিজয় দিবস হচ্ছে যেদিন আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে জয়ী হই, 16 ডিসেম্বর, সেদিন ছিল আমাদের বিজয় দিবস। তো আশা করি এস এম রেশমা, তোমার এই যে কনসার্নটা ছিল সেটা তোমার একদম সলভ হয়ে গেছে, যে স্বাধীনতা দিবস কোনটা আর বিজয় দিবস কোনটা। ওকে, তো তোমরা তাড়াতাড়ি প্রশ্ন উত্তর দিতে থাকো। ওমর ফারুক আকাশ বলেছো বি, খান আব্দুল্লাহ জায়ান বলেছো বি, তারপর আমি দেখতে পাচ্ছি স্পর্শ চৌধুরী বলেছো বি, সংবিধানের মূলনীতি 4টি, এটাও তুমি বলেছো। আচ্ছা, সবাই প্রশ্ন উত্তর দিচ্ছ। আচ্ছা, অলিখিত সংবিধান কিভাবে সম্ভব? অলিখিত সংবিধান অনেক জায়গাতে আছে। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা এখন আমাদের পরবর্তী আলোচনা চলে যাই। আর যেহেতু সবাই উত্তর দিয়েছো, কারো কোনো কনফিউশন নাই, সবাই পারে, সেটা হচ্ছে 4টি বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা তাড়াতাড়ি করে আমাদের পরবর্তী আলোচনাতে চলে যাই, সেটা হচ্ছে বৈদেশিক সম্পর্ক। তো বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসেন তখন পর্যন্ত শুধুমাত্র ভারত এবং ভুটান, এই দুটো দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল। কি দিয়েছিল? স্বীকৃতি দিয়েছিল। তো তখন এই দুটো দেশ ছাড়াও অন্যান্য দেশের কাছে কিন্তু আমাদের স্বীকৃতি প্রয়োজন ছিল। তো এর মধ্যে চীন আর সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ আমরা লিখতে পারি, এই 3টা দেশ হচ্ছে আমাদেরকে স্বীকৃতি প্রদান করতে চায় নাই, কারণ তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, যেটা কিনা এখন রাশিয়া আমাদের পক্ষে, মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল, কিন্তু এমন না যে তারা স্বীকৃতি দিয়েছে। তো প্রথমে কি ভারত আর ভুটান হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দেয়, আর চীন, সৌদি আরব আর ইউএস এর সাথে আমাদের সম্পর্কটা প্রথম থেকে খুব ভালো ছিল না, কারণ তাদের সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো ছিল। তো বৈদেশিক ক্ষেত্রে বঙ্গবন্ধু 2টা জিনিস ইনস্টল করতে চেয়েছিলেন। প্রথমটা হচ্ছে বৈদেশিক সাহায্য, অর্থাৎ বৈদেশিক সহযোগিতা ছাড়া তখন কিন্তু আমরা অন্যান্য যে আমাদের যে উন্নয়ন কাজগুলো সেগুলো করতে পারবো না, কারণ যুদ্ধের পরবর্তী সময় আমাদের দেশে না আছে টাকা, না আছে অবকাঠামো, না আছে মানুষের মানে হিউম্যান রিসোর্স বা মানব শক্তি। তো এই কারণে আমাদের বৈদেশিক সাহায্যের প্রয়োজন ছিল এবং আমাদের তাদের স্বীকৃতির প্রয়োজন ছিল, বিশ্ব দরবারে স্বীকৃতির প্রয়োজন ছিল একটা দেশ হিসেবে। তো এই দুটো কাজের জন্য বঙ্গবন্ধু যেটা করেন, তিনি অনেক ক্ষেত্রে অন্য যেসব দেশ আছে তাদের সাথেও কাজ করা শুরু করেন। অন্যদিকে ভারত কিন্তু শুরু থেকে আমাদেরকে অনেক সাহায্য করে, এবং চীন আমাদেরকে প্রথমে স্বীকৃতি না দিলেও তারা আমাদেরকে ত্রাণ পাঠায় বন্যার্তদের সাহায্য করার জন্য, এবং এটা ধারণা করা হয় যে এরপরে স্বীকৃতি দেওয়া একদমই কম সময়ের ব্যাপার। এবং যেটা হয় 1974 সালের মধ্যে কয়েকটা দেশ আমাদেরকে স্বীকৃতি দেয়, এবং 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসেবে জয়েন করে। অর্থাৎ বাংলাদেশ যখন জাতিসংঘে জয়েন করে তখন কিন্তু এইটার কারণে কিন্তু অনেক দেশ বাংলাদেশকে মেনে নেয়। অন্যদিকে এই যে 1974 সালের মধ্যে টোটাল 30টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, এবং 14টি
অর্গানাইজেশন বা সংগঠনে বাংলাদেশ জয়েন করেছিল। এর মধ্যে একটা সংগঠন ছিল ওআইসি, এটা হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, অর্থাৎ ইসলামী দেশগুলোর যে সংস্থা, সেখানে যখন বাংলাদেশ যোগদান করে তারপর সৌদি আরবও বাংলাদেশকে অলমোস্ট তারা বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাও একটু ভালোর দিকে এগোয়। তো আমরা বন্ধুরা দেখতে পারলাম যে আমাদের যে বৈদেশিক সম্পর্কের ব্যাপারটা ছিল সেটা কি ছিল। তো এখন আমরা যে অংশটাতে যাব সেটা হচ্ছে সাধারণ নির্বাচন হয়েছিল তারপর কিছু, এবং সাধারণ নির্বাচনের পরে এটা হচ্ছিল 1973 সালে, এবং এই সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হয়, যেখানে 7ই মার্চ এই নির্বাচনের পরে 1975 সালে পর্যন্ত বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। তো 1975 সালে একটা নতুন আইন আসে যেটার সম্পর্কে তার হত্যাকাণ্ডের ব্যাপারটা জড়িত, সেখানে আমরা একটু আসি। তিনি হচ্ছে একটা রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থা আনেন। এই রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থাটা কি? এখানে জনগণের প্রত্যক্ষ ভোটে শুধু রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এবং রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো মন্ত্রী, উপমন্ত্রী, যে কোনো মন্ত্রী পরিষদ গঠন করতে পারবেন, এবং সব ক্ষমতা বেসিক্যালি থাকবে রাষ্ট্রপতির হাতে। এবং এটাও বলেছেন যে রাষ্ট্রপতি যে দলটা গঠন করবে সেটা হচ্ছে জাতীয় রাজনৈতিক দল, এবং এই দল বাদে বাকি আর কোনো দল রাজনৈতিকভাবে গঠন করা যাবে না। এবং বঙ্গবন্ধু এই কাজটা করেছিলেন যাতে করে ওই সময়কার দেশটাতে একা হাতে তিনি যাতে পুরো দেশটাকে গুছিয়ে আনতে পারেন, এটার জন্য। কিন্তু এটার ফলে অনেকগুলি মহল এটাকে স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়ে যেটা করে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এবং বঙ্গবন্ধু তখন একটা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ তৈরি করেন, আওয়ামী লীগ একটা দল গঠন করেন। এবং এখন যদি আমি এটার শর্ট ফর্মটা বলি তোমরা কিন্তু পারবে, বাকশাল তৈরি করেন। এই বাকশালের নাম তোমরা কিন্তু অনেকেই শুনেছো। তো বঙ্গবন্ধু তখন বাকশাল গঠন করেন। তো এই বাকশালের যে সরকারটা আছে সেটা গঠন করার আগেই বা সেই নির্বাচনটা হওয়ার আগেই যেটা হয়েছিল, কয়েকটা দল ছিল, সেনাবাহিনীর ভেতর থেকে কয়েকজন মিড টিয়ার অর্থাৎ মধ্য স্তরের এবং নিম্ন স্তরের কর্মকর্তা ছিলেন, কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করেন। এবং এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এবং এই খন্দকার মোশতাক আহমেদের পরিকল্পনায় আরো কয়েকজন সৈন্য গিয়ে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর বাসায় হামলা করেন, এবং তারা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে হত্যা করেন সেদিন। এবং সেই বাসাতে সেদিন যতজন উপস্থিত ছিলেন সবাইকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, সবাইকে। এবং শেখ রেহানা আর শেখ হাসিনা তারা দুজন তখন বিদেশে ছিলেন বলে তারা প্রাণে বেঁচে যান, এবং তার 10 বছরের বয়সী ছেলে শেখ রাসেলকেও তখন মেরে ফেলা হয়। তাহলে আমরা দেখলাম যে 15ই আগস্টে যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেটা করেছিলেন খন্দকার মোশতাক আহমেদ এবং তার অনুসারীরা, এবং তারা এটা করেছিলেন যে কোনো একটা সরকার সেটা যে গঠন হবে তার আগেই বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পারি বঙ্গবন্ধু 1972 থেকে 1975 তিনি মাত্র 3 বছর শাসন করতে পেরেছিলেন তার স্বাধীন দেশে, যেই দেশের জন্য তিনি যখন পাকিস্তান আমল ছিল প্রায় 13 বছর জেল খেটেছেন, এবং তারপর তাকে এভাবে হত্যা করা হয়। এবং বন্ধুরা তাকে হত্যা করার পরে সেখান থেকে শুরু হয় সামরিক শাসন। কার আন্ডারে সেটা হয়েছিল? সামরিক শাসন, সরি এটা একটা পার্মানেন্ট মার্কার। আচ্ছা, তারপর শুরু হয়েছিল সামরিক শাসন, এবং এই যে সামরিক শাসনটা এটা শুরু হয়েছিল খন্দকার মোশতাক আহমেদের সাথে। এবং এই সময়ের শুরু থেকে এই 1975 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশে রাজনীতিতে খুব অরাজকতার একটা সৃষ্টি হয় এবং নৈরাজ্যের সৃষ্টি হয়, যে ঘটনাটা আমরা জানবো 15 অধ্যায়ের ইতিহাস থেকে। এবং আমরা ইতিহাসটা খুব শর্ট করে পড়বো, খুব বেশি বিস্তারিত এখানে আমাদের জানতে হবে না। তো আমি আশা করছি তোমরা সবাই আমার সাথে থেকে এই ক্লাসটা দেখবে শেষ পর্যন্ত। তো সেই আলোচনাতে যাওয়ার আগে তোমরা আমাকে ছোট একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে যে আমাদের শোক দিবস কবে, জাতীয় শোক দিবস কবে? তো আমি এটা কিন্তু বলিনি এইখানে, কিন্তু আমার মনে হয় উত্তরটা আমরা সবাই জানি। এ, শোক দিবস কবে? 21শে ফেব্রুয়ারি, নাকি 15ই আগস্ট? একদম তাড়াতাড়ি করে এ বা বি দিয়ে আমাকে উত্তরটা জানিয়ে দাও যে আমাদের শোক দিবসটা কবে।
এটা হচ্ছে আমাদের আজকে 4 নম্বর প্রশ্ন। তো তাড়াতাড়ি করে তোমরা আমাকে প্রশ্নটার উত্তরটা জানাও এবং আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করছি। আচ্ছা, ওকে, আমি একটু আচ্ছা, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আতিক আফরোজ সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। কান্ট্রিটা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি এর ফুল ফর্ম। ওকে, আচ্ছা, তাড়াতাড়ি তোমরা একটু প্রশ্ন উত্তরটা জানাও। কয়টা কান্ট্রি স্বীকৃতি দিলে দেশ বলে গণ্য হয়? এটা এমন না যে অন্য কান্ট্রি স্বীকৃতি দিলে দেশ বলে গণ্য হবে। যখন আমাদের আমরা যখন স্বাধীনতা ঘোষণা করেছিলাম তখন থেকেই বাংলাদেশ ছিল। বাংলাদেশ যখন বিজয়ী হয় তখন যখন পুরোপুরিভাবে দেশ বলে গণ্য হয়েছিল। আমরা যখন স্বাধীনতার ঘোষণা দিই তখন থেকেই আমরা একটা স্বাধীন দেশ। আচ্ছা, তো এখন তোমরা এটার প্রশ্ন উত্তর দাও তাড়াতাড়ি। আমরা তাহলে পরের যে চ্যাপ্টারটা আছে, পরের চ্যাপ্টারটা আমরা কয়েকটা আলোচনা আছে কিন্তু আমরা এটা একটু শর্টে শেষ করে ফেলবো। ওকে, তোমাদের বেশিক্ষণ আমি আটকে রাখবো না। আচ্ছা, তো প্রশ্ন উত্তর আসা শুরু হয়েছে। এস এন রেশমা বলেছে 15ই আগস্ট, সিয়াম কবির বলেছো বি, রাইহান খান বলেছো 15ই আগস্ট, তারপর শাহকরান শেখ বলেছো বি, তারপর ফেরদৌস আক্তার বলেছো 15 আগস্ট, তৌসিফ হোসেন বলেছো 15 আগস্ট, ফয়সাল মাহমুদ ইকবাল বলেছো 15 আগস্ট, তারপর ওকে, ঠিক আছে। এই প্রশ্নটা না আমি এর আগে এই ক্লাসে বলে দিইনি, কারণ আমি জানতাম যে আমার স্টুডেন্টরা সবাই এটার উত্তর জানে। সেটা হচ্ছে বি, 15ই আগস্ট হচ্ছে আমাদের শোক দিবস, কারণ সেদিন বঙ্গবন্ধুকে তার সপরিবারে তার নিজের বাসায় হত্যা করা হয়। তো তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে, তো এই 15ই আগস্টে হচ্ছে কি হলো, একটা সেনা অভ্যুত্থান হলো এবং এই সেনা অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতা দখল করে নেন এবং বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেন। তো এই খন্দকার মোশতাক আহমেদ যেটা করেন, তিনি 15ই আগস্ট হত্যা করার পর একটা ভাষণ দেন। তিনি ভাষণে বলেন যে দেশের জন্য নাকি এটা প্রয়োজন ছিল, প্রয়োজন অনুসারে এই কাজটা করা হয়েছে এবং এ কারণে সামরিক বাহিনী এখন দেশের সরকার গঠন করবে। এবং এটা বলে তিনি 17 থেকে 23 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে গ্রেফতার করেন এবং যারা তার সাথে সাথে তাল মেলাচ্ছিলেন তাদেরকে ক্ষমতায় বসান। এবং এর পাশাপাশি 3রা নভেম্বর অর্থাৎ 1975 সালের 3 নভেম্বর তিনি জাতীয় 4 নেতাকে তিনি মেরে ফেলেন। কে? এই খন্দকার মোশতাক আহমেদের অনুসারীরা, এবং সেটা ছিল সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং এম মনসুর আলী। তাদের 4 জনকে, জাতীয় 4 নেতাকে জেলে মেরে ফেলা হয়, যে কারণে 3রা নভেম্বরকে জেল হত্যা দিবস বলা হয়ে থাকে। আচ্ছা, তো এর মধ্যে খন্দকার মোশতাক আহমেদ আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে 20শে আগস্ট 1975 সালে তিনি একটা আদেশ দেন বা অধ্যাদেশ দেন, সেটা হচ্ছে ইনডেমনিটি আদেশ বা অধ্যাদেশ, ইনডেমনিটি অধ্যাদেশ। তো এই অধ্যাদেশে তিনি কি বলেন যে ইনডেমনিটি মানে হচ্ছে নিরাপত্তা, যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে এবং এটার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনি কাজ করা যাবে না, অর্থাৎ হত্যার বিচার করা যাবে না, এমন একটা ব্যাপার সে প্রচলন করে। কে করে? খন্দকার মোশতাক আহমেদ। তাহলে বুঝতে পারছো যে তিনি কি একটা তার যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করে এবং যারা তাকে হত্যা করেছে তাদেরকেও রক্ষা করে, এবং তাদের সবাইকে তখন যে নতুন সরকারটা ছিল সেখানে বড় বড় পদে দেয়া হয়। কিন্তু এই যে খন্দকার মোশতাক আহমেদ যে 15ই আগস্ট ক্ষমতা দখল করেন, তিনি কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকেননি। তার কাছ থেকে 3রা নভেম্বর আরেকটা সেনা অভ্যুত্থান হয় এবং এই সেনা অভ্যুত্থানের মাধ্যমে খালেদ মোশাররফ তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন। এটার কারণ কি ছিল সেটা আমি তোমাদেরকে একটু বলি। যখন এই যে খন্দকার মোশতাক আহমেদ কিন্তু সেনাবাহিনীর সবার সাথে এই সিদ্ধান্ত নেন নাই, কিছু সৈন্যের সাথে হচ্ছে এটা নিয়ে, সেনাবাহিনীর কিছু কর্মকর্তার সাথে এটা নিয়ে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেন এবং দেশে সামরিক শাসন গঠন করেন। তো তিনি যাদের সাথে ষড়যন্ত্র করেছেন তারা খুব বেপরোয়া আচরণ করছিল, যেই কারণে সেনাবাহিনীর যে চেইন অফ কমান্ড আছে, যেটা মানে হচ্ছে প্রত্যেকটা অধস্তন কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নিষেধ মানবে, এই চেইন অফ কমান্ডটা পুরোপুরি ভেঙে পড়ে এবং এ কারণে এই চেইন অফ কমান্ড ঠিক করতে এগিয়ে আসেন খালেদ মোশাররফ। তো এই খালেদ মোশাররফ যেটা করেন, তিনি আর এম এ জি ওসমানী যিনি আছেন আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, তার সাথে একসাথে হয়ে এই যে মোশতাক আহমেদ তার উপরে প্রেসার ক্রিয়েট করতে থাকেন যাতে সে ক্ষমতা ছেড়ে দেয়, এবং যারা কিনা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এম এ জি ওসমানীর পরামর্শে তারা সবাই দেশ ছেড়ে 3রা নভেম্বরে ব্যাংককে চলে যায়, তারা দেশ থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে 3রা নভেম্বর খালেদ মোশাররফ যেটা করেন, তিনি হচ্ছে
তিনি ক্ষমতাটা দখল করেন, কিন্তু তিনি কিন্তু নিজে ক্ষমতা নেননি। তিনি তখন একজন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বা বিচারপতি আবু সায়েমকে দেশের রাষ্ট্রপতি করেন। খন্দকার মোশতাক আহমেদকে সরিয়ে আবু সায়েমকে রাষ্ট্রপতি করেন। তো এই দিকে একটা ব্যাপার ছিল যে খন্দকার মোশতাক আহমেদ তখন আবার জিয়াউর রহমানকে সেনা প্রধান করেছিলেন। তার যে ডেজিগনেশন ছিল সেটা ছিল মেজর জেনারেল। মেজর জেনারেল জিয়াউর রহমানকে খন্দকার মোশতাক আহমেদ সেনা প্রধান করেছিলেন। তো খালেদ মোশাররফ যখন সেনা অভ্যুত্থান করেন তখন তিনি জিয়াউর রহমানকে গ্রেফতার করেন এবং তাকে সেখান থেকে সরিয়ে দেন। তো এবং তিনি খন্দকার মোশতাক আহমেদকে বলেন যে তাকে খালেদ মোশাররফকে যাতে সেনা প্রধান অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান করে নিয়োগ দেওয়া হয় সেটা তিনি বলেন। তো সে সময় যেটা হয় 3 নভেম্বর থেকে মাত্র 7 নভেম্বর পর্যন্ত খালেদ মোশাররফ ক্ষমতায় ছিলেন। মাত্র এই 3 থেকে 7 4 কি 5 দিন পরে খালেদ মোশাররফ থেকে যিনি ক্ষমতা নিয়ে যান বা খালেদ মোশাররফকে বিরুদ্ধে যিনি আরেকটা সেনা অভ্যুত্থান ঘটান তিনি হচ্ছেন কর্নেল তাহের। তিনি অবসরপ্রাপ্ত একজন কর্নেল ছিলেন যিনি কিনা যুদ্ধের সময় একটা বোমা হামলায় তার একটা পা হারিয়েছিলেন। তো এই যে ক্রাচের কর্নেলের কথা আমি বলেছিলাম না, সেই ক্রাচের কর্নেল হচ্ছে কর্নেল তাহেরের জীবন নিয়ে লেখা। তো ক্রাচের কর্নেল তাহের যেটা করেন তিনি খালেদ মোশাররফকে অপসারণ করেন এবং তিনি আরেকটা অভ্যুত্থান ঘটান যেখানে তিনি খালেদ মোশাররফকে অপসারণ করে জিয়াউর রহমানকে মুক্ত করেন। এবং জিয়াউর রহমান তারপর তাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে তাকে মুক্ত করার জন্য কর্নেল তাহেরকে অনেক বেশি ধন্যবাদ তিনি জানিয়েছিলেন। এবং কর্নেল তাহের যেটা করেছিলেন তিনি আবার জিয়াউর রহমানকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তো এর মধ্যে দেখো তো বন্ধুরা, আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে কম সময়ের মধ্যেই একবার 15ই আগস্ট, একবার 3 নভেম্বর, একবার 7 নভেম্বর, 3 বার কিন্তু সেনাবাহিনীতে 3 বার ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। এবং এরপরে যেটা হয় জিয়াউর রহমান প্রথমে ক্ষমতায় আসেন এবং তিনি সেনাপ্রধান হিসেবে থাকেন এবং আবু সাদাত মোহাম্মদ সায়েম বা বিচারপতি আবু সায়েমকে রাষ্ট্রপতি পদে থাকতে দেন। কিন্তু এটা কিন্তু বেশি দিন ছিল না, তার কিছুদিন পরেই সেটা ছিল 1977 সালের 23শে এপ্রিল এই আবু সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান বা মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজেকে গঠন করেন বা রাষ্ট্রপতি পদে নিজেকে অধিষ্ঠ করেন। তাহলে তো আমরা জানলাম জিয়াউর রহমান কিভাবে বাংলাদেশের ক্ষমতায় এলেন এবং তিনি যে ক্ষমতায় এসেছিলেন আসার পরে তিনি কয়েকটা কাজ করেছেন যেগুলো তোমাদেরকে আমি এখন জানাবো। তো আমি আশা করি তোমাদের কাছে এই যে পার্টটা আছে এটা খুব বেশি কঠিন লাগছে না। তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ এই পার্টটাতে না আসলে আমাদের মনে রাখার মতন অনেকগুলো তথ্য আছে। যে মূল ঘটনাটা আমি সেই মূল ঘটনাটা তোমাদেরকে জানাতে চাচ্ছি। তো জিয়াউর রহমান যেটা করেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে কর্নেল তাহেরের বিচার কাজ শুরু করেন। কারণ কর্নেল তাহের সেনাবাহিনীর মানুষজনকে মিলিয়ে ষড়যন্ত্র করে একটা কু করেছেন বা সেনাবাহিনীর মধ্যেই একটা অভ্যুত্থান করেছেন। অর্থাৎ যে কর্নেল তাহের জিয়াউর রহমানকে বাঁচান সেই জিয়াউর রহমান কর্নেল তাহেরের বিরুদ্ধে বিচার করেন এবং বিচার করে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়। সেটা ছিল তার বিচার কার্য শুরু হয়েছিল 21 জুনে এবং তাকে ফাঁসি দেওয়া হয় 1976 সালে 17 জুলাইয়ে তার ফাঁসির আদেশ দেওয়া হয় এবং এটা কার্যকর করা হয়েছিল 21 জুলাইতে। তাহলে চিন্তা করো যে 1 মাসের ব্যবধানে যে কিনা তাকে বাঁচিয়েছিল তাকেই তিনি মৃত্যুদণ্ড দিয়ে তারপর হচ্ছে তাকে মেরে ফেলা হয়। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে এই যে সেনাবাহিনীর যে ব্যাপারগুলো হয়েছে 3 বার সেনাবাহিনী অভ্যুত্থান হয়েছে, এই কারণে সেনাবাহিনীর নিয়ন্ত্রণটা কিন্তু সবার হাতের বাইরে চলে যাচ্ছিল এবং ঠিক এই কারণটাতেই মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক ব্যয় বৃদ্ধি করেন। অর্থাৎ সেনাবাহিনীর পিছনে বাংলার যে ব্যয়টা হবে বাংলাদেশে সেটা অনেক বেশি বৃদ্ধি করে। জিয়াউর রহমান আরো কিছু চেঞ্জ জানেন, সেটা হচ্ছে একটা ফরমান জারি করে। সেটা ছিল যে আমাদের যে নাগরিকত্ব সেটা বঙ্গবন্ধুর আমল থেকেই বলা হতো বাঙালি, তিনি সেটাকে বাংলাদেশি করেন। তারপর তিনি যেটা করেন সেটা হচ্ছে আমাদের যে সংবিধান সেটা শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম লেখা হবে, এই কথাটা তিনি আনেন। তারপর তিনি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে সব কাজ করা হবে, এই মূলনীতিটা সংবিধানে সংযোজন করেন, ধর্মনিরপেক্ষতা সরিয়ে। তারপর তিনি বলেন যে বাংলাদেশ একটা মুসলিম দেশ হিসেবে ইসলামিক সংহতির ভিত্তিতে অন্যান্য দেশের সাথে, অন্যান্য মুসলিম দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে। অন্যদিকে তিনি আমাদের যে মুক্তি সংগ্রাম আছে সেই মুক্তি সংগ্রাম শব্দটাকে সরিয়ে স্বাধীনতা যুদ্ধ এই শব্দগুলোকে নিয়ে আসেন। তো এটার পাশাপাশি মেজর জেনারেল জিয়াউর রহমান কিন্তু আরো কিছু কাজ করেছিলেন যেগুলো আমরা এখন জানবো। তো এর মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমানের যে এতদিন যে সামরিক শাসন চলছিল তখন কিন্তু রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলোর পারমিশন ছিল না কাজ করার। তো তিনি 57টা আবেদন থেকে
23টা রাজনৈতিক দলকে ঘরোয়া রাজনীতি করতে, অর্থাৎ সরকারি রাজনীতি তারা করতে পারবে না, কিন্তু ঘরোয়া ভাবে তাদেরকে রাজনীতি করতে তাদেরকে উৎসাহিত করেন। অন্যদিকে তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং প্রথমে তিনি কি করছেন, তিনি যে রাজনৈতিক দলটা গঠন করেছিলেন সেটা কি বলতো, বিএনপি। বিএনপি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এটা গঠিত হয়েছিল 1978 সালের 1 সেপ্টেম্বরে। তো অন্যদিকে তিনি এই সময়কালে আরেকটা ইন্ডেমনিটি দেন যে বঙ্গবন্ধুর সময়কাল থেকে যা যা আইন করা হয়েছে সেগুলো পরিবর্তন, মানে বঙ্গবন্ধুর সময় শেষ হওয়ার পর থেকে যা যা পরিবর্তন আনা হয়েছে সেগুলোকে আবার চেঞ্জ করা যাবে না। অন্যদিকে যারা কিনা এই সময় ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল তাদের কাউকে হচ্ছে বিচার করা যাবে না, অর্থাৎ তাদেরকেও তিনি ইন্ডেমনিটি দিয়েছিলেন। এবং এই যে ইন্ডেমনিটি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে সেটা বাতিল করেছিলেন শেখ হাসিনা সরকার, সেটা হচ্ছে 1996 সালে। অর্থাৎ বঙ্গবন্ধুকে 1975 সালে মেরে ফেলা হয় এবং তার যে হত্যাকারীদের বিচার করা যাবে সেটা বলা হয়েছিল 1996 সালে। চিন্তা করতে পারে, একটা মানুষের হত্যার বিচার করা যাবে না, এটা বলা হচ্ছে, এটা তো মৌলিক অধিকারের পরিপন্থী এবং মানবিক অধিকারের পরিপন্থী। তো গেল আমরা দেখলাম। এবং জিয়াউর রহমান কিছু উন্নয়ন কার্যক্রম করেছিলেন, তিনি কিছু খাল খনন করেন, গ্রাম সরকার স্থাপন করেন, গণশিক্ষার কাজ করেন এবং তিনি পররাষ্ট্রের ক্ষেত্রে যেটা করেছিলেন, তিনি চীন সৌদি আরবের সাথে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং তিনি ভারতের সাথে যে সম্পর্কটা ছিল সেখানে ফারাক্কাবাদ এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে কিন্তু সম্পর্কটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো এখন আমরা আসি মেজর জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে। তিনি চিটাগংয়ে ছিলেন 1981 সালে। এই 1981 সালের 30শে মে চিটাগংয়ের সার্কিট হাউসে তাকে হত্যা করা হয়। এবং এই হত্যাটা হয়েছিল কিভাবে, তার পুরো শাসন আমলে, যেটা কিনা 1977 থেকে 81 সাল ছিল, এই পুরো সময় প্রায় 17 বার সেনা অভ্যুত্থান হয়েছিল। এই 17 বার সৈন্যরা চেষ্টা করেছিল তাকে ক্ষমতা থেকে নামাতে এবং শেষ পর্যন্ত তারা 1981 সালে 30শে মে তাকে হত্যা করার মাধ্যমে এটাতে সফল হয়েছিল। আচ্ছা, তো এরপর যেটা হয় যে এই যখন জিয়াউর রহমানের হত্যা করা হয়, তারপরে বিচারপতি সাত্তার তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য আসেন এবং এই বিচারপতি সাত্তার নির্বাচনে যে তাকে অনেক বেশি সাপোর্ট করে তিনি ছিলেন, এই যে বিচারপতি সাত্তারের কথা আমরা জানছি, তিনি হচ্ছে একজন ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন এবং তার সময় নির্বাচনে তাকে হুসেইন মোহাম্মদ এরশাদ বা এইচ এম এরশাদ, যিনি কিনা তখন সেনা প্রধান ছিলেন, তিনি অনেক বেশি সাহায্য করেন। তো এই হুসেইন মোহাম্মদ এরশাদ যেটা করেন, তিনি আবার 1982 সালে অর্থাৎ 1981 সালে আব্দুল সাত্তার হচ্ছে নির্বাচনে জয়ী হন এবং 1982 সালেই হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা তার থেকে দখল করে। এবং হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে কি করে, তিনি একটা সামরিক সরকার তৈরি করে এবং এই সামরিক সরকার 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত কার্যকর ছিল, অর্থাৎ তিনি 8 থেকে 9 বছর শাসন করেছিলেন। এবং এই শাসনকালের মধ্যে তিনি অনেকগুলো কাজ করেছিলেন, সেগুলো সম্পর্কে আমরা একটু জানি। তো এখানে আমাদের দেশে যে 64টা জেলা আছে এবং উপজেলা ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটা প্রচলন কিন্তু করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, অর্থাৎ তিনি মহকুমাকে জেলা বানিয়েছিলেন। এর আগে জেলার ব্যাপারটা ছিল মহকুমাকে তিনি জেলা বানান, যাতে করে সরকারের যে শাসনটা আছে সেটা প্রত্যেকটা কেন্দ্রে না থেকে জেলায় জেলায় হয়। আর অন্যদিকে তিনি উপজেলা পর্যায়ে থানাগুলোকে তখন উপজেলা বানান এবং প্রথমে 45টা উপজেলা গঠিত হয়েছিল, যেটা এখন 460টা উপজেলায় উপনীত হয়েছে। অন্যদিকে তিনি বিচার ব্যবস্থারও কিছু উন্নতি করেন, কিছু বিকেন্দ্রীকরণ করেন, অর্থাৎ ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতে তিনি বিচার ব্যবস্থার প্রচলন করেন। তো এছাড়াও তিনি আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে 1985 সালে তিনি সার্ক গঠনে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। তো তোমরা সবাই জানো যে সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা ঠিক বলেছি। তো সার্কের গঠনের জন্য তিনি অনেক কাজ করেছিলেন এবং এই কাজটার জন্য কিন্তু আমাদের অনেক উন্নতিও হয়েছিল। এবং তিনিও অন্যান্য যে সামরিক শাসক আছে তাদের মতো একটা রাজনৈতিক দল গঠন করতে চান। তো তিনি যে রাজনৈতিক দল গঠন করেন সেটা ছিল প্রথমে 1984 সালে, এটার নাম ছিল প্রবাবলি জনদল। তো 1984 সালে তিনি জনদল তৈরি করেন। 1985 সালে তিনি জাতীয় ফ্রন্ট তৈরি করেন এবং 1986 সালে তিনি ফাইনালি যে দলটা দিয়ে আমরা তাকে চিনি, জাপা বা জাতীয়
পার্টি তিনি তখন তৈরি করেন। এবং এই সময়ের মধ্যে তিনি 2বার নির্বাচনও করেছিলেন এবং 2বারই নির্বাচনে এমন করে ব্যবস্থা করেছিলেন যাতে নির্বাচনে তিনিই জিতেন। এবং একবার নির্বাচনে বিএনপি অংশগ্রহণই করে নাই, আর অন্যবার বিএনপি আওয়ামী লীগ কেউই অংশগ্রহণ করে নাই, এবং তিনিই নির্বাচন জিতে তিনিই হচ্ছে সরকার পরিচালনা করতেন। তো বন্ধুরা, আমরা আমাদের যে আলোচনা সেটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর কিছুক্ষণ সময় তোমরা আমার সাথে থাকো। তো আমি এই শেষ দিকের অংশটা একটু বলি। 1986-তে আর 1988-তে 2বার দুটো নির্বাচন হয়, এবং দুটো নির্বাচনেরই যে একসেপ্টেবিলিটি আছে বা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠেছিল মানুষের মনে। এবং এই সব প্রশ্নের কারণেই 1986-88 নির্বাচনের পরবর্তী সময় থেকে জনগণ অনেক বেশি হুসেইন বিরোধী বা এরশাদ বিরোধী আন্দোলন করতে থাকে। এবং এর মধ্যে যেটা হচ্ছিল, যেহেতু সেনাবাহিনীর শাসন ছিল, এই কারণে সেনাবাহিনী কিন্তু অনেকবার যে আন্দোলনরত যে মানুষজন আছে তাদের উপর অনেক অত্যাচারও করে। এবং এর মধ্যে একজন ছাত্র নূর হোসেন মারা যান এবং আরো কয়েকজন মৃত্যুবরণ করার পরে এটা একটা গণ অভ্যুত্থানের রূপ নেয়, অর্থাৎ সারা দেশে সবাই এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। এবং সেই সময় হুসেইন মোহাম্মদ এরশাদ বাধ্য হন ক্ষমতা হস্তান্তর করতে বা ক্ষমতা ছেড়ে দিতে। এবং শেষ পর্যন্ত 1990 সালের, আমি পুরোটা মুছে লিখি, আচ্ছা, 1990 সালের 6 ডিসেম্বর 1990 সালের 6 ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। তাহলে বন্ধুরা, আজকের আমাদের এই যে ক্লাসের আলোচনাটা এটা ছিল এ পর্যন্তই। তো 15 নম্বর অধ্যায়ের যে আলোচনাটা এটা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলেছি, এবং তোমরা এটা নিয়ে হচ্ছে আমি যে দুটো বই বলেছিলাম, দেয়াল পড়তে পারো এবং প্রাচীর কর্নেল পড়তে পারো, আরো এই সময় নিয়ে লেখা বইগুলো পড়তে পারো। আমি কখনোই বলবো না যে একটা বই পড়ে সেটাকে একদম মেনে নাও যে এটাই হয়েছিল, কারণ লেখকেরও তো একটা নিজস্ব মতামত থাকে। তোমরা যেটা করবে, অনেকজন রাইটারের বই পড়ে, তাহলে তুমি ওই সময়কার যে ঘটনা প্রবাহ আছে সেটা সম্পর্কে জানতে পারবে। আমার সাথে এতগুলি ইতিহাস ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার যদি কখনো কোনো ইতিহাস ক্লাস নিয়ে আমি তোমাদেরকে জানাবো, আর না নেওয়া পর্যন্ত ফিজিক্স ক্লাসের পর তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। বাই বাই।